ভাবো, আজ থেকে প্রায় 20,000 বছর আগে পৃথিবী কেমন ছিল। না ছিল শহর, না ছিল নিরাপত্তা, শুধু বরফে ঢাকা নিষ্ঠুর প্রকৃতি আর বেঁচে থাকার লড়াই। এটা এক ছেলের গল্প যে হারিয়ে গিয়েছিল মৃত্যুর মুখে, কিন্তু ফিরে এসেছিল অসম্ভবকে জয় করে। এটা সাহসের গল্প, বন্ধুত্বের গল্প, আর মানুষ আর বন্যপ্রাণীর প্রথম বিশ্বাসের গল্প। চলো ফিরে যাই সেই আদিম যুগে, যেখানে প্রতিটি শ্বাস ছিল সংগ্রাম, আর প্রতিটি সিদ্ধান্ত মানে বাঁচা না হয় শেষ। এই গল্প আমাদের নিয়ে যায় আজ থেকে প্রায় 20,000 বছর আগের সময়ে, যখন মানুষ ছোট ছোট গোত্রে বিভক্ত হয়ে বাস করত। গল্পে আমরা প্রাচীন ইউরোপের মানুষদের দেখি, যারা গোত্রে বসবাস করে একসাথে শিকার করত। এখানে আমরা এই গোত্রের প্রধানকে দেখি, যার নাম ছিল এয়ারগান। কয়েক মাস পর শীতের মৌসুম আসতে চলেছে, তাই সে তার গোত্রের লোকেদের নিয়ে শীতের জন্য খাবার জোগাড় করতে শিকারে বের হয়েছে। তাদের সামনে ছিল বিশাল এক বন্য মহিষ। সবাই হামাগুড়ি দিয়ে মহিষের পালটির কাছে পৌঁছে যায়। গোত্র প্রধান ইয়ারগান সঠিক সময় দেখে আক্রমণের ইশারা দেয়। সবাই একসাথে মহিষের উপর ঝাঁপিয়ে পড়ে। শিকারীদের হাত থেকে বাঁচতে মহিষগুলো উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তাদের মধ্যে একে একে অনেক মহিষ খাদে পড়ে যায়, কিন্তু একটি বন্য মহিষ বেঁচে যায় এবং রাগে ইয়ারগানের ছেলে নায়ানের দিকে ছুটে আসে। নায়ান প্রথমবার শিকারে এসেছে এবং শিকার থেকে বাঁচার কৌশল সে জানতো না। ইয়ারগান ছেলেকে পথ থেকে সরে যেতে বলে, কিন্তু ভয়ে নায়ান স্থির হয়ে যায়। তারপর দৌড়াতে শুরু করে। বন্য মহিষটি দ্রুত তার দিকে এগিয়ে আসে, তাকে শিঙে তুলে নেয় এবং খাদ এর দিকে ছুটতে থাকে। গোত্র প্রধান ইয়ারগান এটি দেখে ছেলেকে বাঁচানোর জন্য মহিষটির দিকে ভাষ্য ছুঁড়ে মারে। ভাষ্যটি মহিষের গায়ে লাগে, কিন্তু আহত হওয়ার পরও মহিষটি নায়ানকে ছাড়ে না এবং তাকে খাদ এর উপরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এক সপ্তাহ আগে, যেখানে আমরা দেখি গোত্রেরা মানুষেরা শিকারের প্রস্তুতি নিচ্ছে। তারা পাথর ঘষে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র বানাচ্ছে। এটি শুধু প্রস্তুতি ছিল না, নতুন সদস্যদের শিকারের অংশ নিতে হলে এই ধরনের পাথরের অস্ত্র তৈরি করতে হয়। যে সবচেয়ে ধারালো ও তীক্ষ্ণ অস্ত্র বানাতে পারবে তাকে শিকারের জন্য নির্ধারিত করা হবে। প্রতিযোগিতা ইয়ারগানের ছেলে নায়ান ও উত্তীর্ণ হয়ে যায়। সেদিন রাতে নায়ানের মা ইয়ারগানকে বলে, নায়ানকে শিকারের সঙ্গে নিও না, সে এখনো ছোট, আমি তাকে খুব ভালোবাসি, তাকে হারাতে চাই না। ইয়ারগান বলে, শীত আসছে এবং বছরে এই সময় সবাই শিকারে যায়, যদি আমরা শিকারে না যাই তবে শীতে আমরা ক্ষুধায় মারা যাব, আর নায়ানকে প্রমাণ করতে হবে যে সে আমার ছেলে। পরের সকালে গোত্রের সবাই শিকারের জন্য রওনা হয়, কিন্তু নায়ানের মা খুব চিন্তিত ছিল, তার ছেলের কিছু হয়ে যাবে না তো। ইয়ারগন তাকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, নায়ানের কিছু হবে না। তারপর তারা সবাই শিকারে বেরিয়ে যায়। কিছু দূর এগোনোর পর তারা আরো একটি গোত্রের সাথে দেখা করে। তারাও শীতের জন্য খাবার সংগ্রহ করতে শিকারে বেরিয়েছে। দীর্ঘ বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার পর তারা একটি পাথরের কাঠামোর কাছে পৌঁছে, যা একসময় তাদের পূর্বপুরুষেরা তৈরি করেছিল। এই যাত্রা খুবই বিপজ্জনক ছিল এবং এই পথে তাদের অনেক পূর্বপুরুষ প্রাণ হারিয়েছিলেন, তাই তাদের স্মৃতিতে এই পাথরের কাঠামো বানানো হয়েছিল। আরও এগিয়ে যাওয়ার পর তারা একটি বন্য শূকর দেখতে পায়, যাকে তারা ভার্সা দিয়ে আহত করে। এয়ারগন তার ছেলে নায়ানকে বলে, তুমি এটাকে মারবে, কিন্তু নায়ান আগে কখনো শিকার করেনি। সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং শূকরটিকে হত্যা করতে পারে না। তখন এয়ারগন তার হাত থেকে পাথরের ছুরি ছিনিয়ে নিয়ে বন্য শূকরটিকে মেরে ফেলে। এরপর সে ছেলেকে বলে, তুমি এত বড় কাপুরুষ হয়ে উঠলে, এমনটা
এটা আমি কখনো ভাবিনি। এখানে শুধু শক্তিশালীরাই বেঁচে থাকতে পারে। এটাই জঙ্গলের আইন। রাতের অন্ধকারে যখন তারা সবাই নিজেদেরকে শিকার খাচ্ছিল, তখন হঠাৎ অদ্ভুত কিছু শব্দ শোনা যেতে থাকে। ইয়ারগন সবাইকে সতর্ক করতে বলে। ঠিক তখনই যেখানে হঠাৎ একটি সিংহ আসে, তাদের মধ্যে এক ছেলেকে তুলে নিয়ে যায়। পরের সকালে তারা সেই ছেলেটির স্মৃতিতে একটি ছোট সমাধি তৈরি করে এবং আবার শিকারের খোঁজে যাত্রা শুরু করে। কিন্তু বহু মাইল পথ অতিক্রম করার পরেও তারা কোনো শিকার পায় না। সারা দিন হাঁটার পর রাতে তারা একটি গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে ইয়ারগন তার ছেলে নায়ানের হাতে তারার কিছু ট্যাটু আঁকে এবং তাকে বলে, এই তারাগুলো তুমি রাতের আকাশে দেখতে পাবে। ততক্ষণ তুমি এগুলো অনুসরণ করবে, ততক্ষণ তুমি নিজে বাড়ির পথ খুঁজে পাবে। আসলে এটি এক ধরনের মানচিত্র, যা দেখা তাদের বাড়ির কোন দিকে। অর্থাৎ শিকারের সময় যদি কেউ পথ হারিয়ে ফেলে, তবে ওই মানচিত্রের সাহায্যে সে আবার নিজের বাড়িতে ফিরতে পারবে। সকাল হলে তারা আবার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তখন তারা বন্য মহিষের পায়ের ছাপ দেখতে পায়, যা দেখে সবাই আনন্দিত হয়ে ওঠে। তারা বন্য মহিষ শিকার করা শুরু করে। আর এখানেই সেই দৃশ্য আসে যখন একটি বন্য মহিষ নায়ানকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। গল্পটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। সেখানে দেখানো হয় নায়ান চূড়া থেকে নিচে পড়ে গেলেও পাথরের ফাঁকে একটি শিলাখণ্ড আঁকড়ে ধরে ঝুলে থাকে। ইয়ারগন দ্রুত সেখানে পৌঁছে তার ছেলেকে বলে, হাল ছেড়ো না, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু ঠিক তখনই যে পাথরটা ধরে নায়ান ঝুলেছিল সেটি ভেঙে যায়। নায়ান পাথরে আঘাত খেতে খেতে নিচে পড়ে যায় এবং পাথরের ফাঁকে তৈরি হওয়া একটি সরু পথে গিয়ে পড়ে। ইয়ারগন ছেলেকে বাঁচাতে নিচে নামতে চাইলে গোত্রের লোকেরা তাকে থামিয়ে দেয়। তারা বলে, এখান থেকে নিচে যাওয়া আর কোনো পথ নেই। তোমার ছেলে আর বেঁচে নেই। আমরা তোমাকেও হারাতে চাই না। তুমি আমাদের গোত্র প্রধান। তোমার দায়িত্ব আমাদের সুরক্ষা করা এবং সবাইকে বাড়ি ফিরিয়ে নেওয়া। কিন্তু ইয়ারগন কারো কথা শুনতে রাজি হয় না। সে সারা রাত চূড়ার ধরে বসে ছেলেকে ডাকতে থাকে। শেষে সে বুঝতে পারে তার ছেলে আর বেঁচে নেই। পরদিন সকালে পর্যন্ত যখন নায়ান ফিরে আসে না, তখন তার সঙ্গীরা নায়ানের স্মৃতিতে সেখানে একটি ছোট পাথরের সমাধি তৈরি করে এবং শিকার নিয়ে গোত্রে ফিরে যায়। তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পর একটি শকুন নায়ানের উপর এসে বসে ঠোকরাতে শুরু করে। কিন্তু খাওয়ার আগে নায়ানের চোখ খুলে যায়। সে শকুনটিকে সরিয়ে দেয় এবং বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। এতে সে বুঝতে পারে সবাই চলে গেছে। তখন তাকে কেউ সাহায্য করবে না। তবুও সে হাল ছাড়ে না। চূড়ায় উঠতে চেষ্টা করে, কিন্তু খুব বেশি উঠতে পারে না। নিচ ছিল গভীর খাদ, যেন ভাগ্য তাকে বাঁচার আরেকটা সুযোগ দিতে চায়। কিছুক্ষণ পর সেখানে প্রবল বৃষ্টি শুরু হয় এবং ধীরে ধীরে কাঠটি নদীতে পরিণত হতে থাকে। নায়ান বুঝতে পারে বাঁচতে হলে তাকে নিচে লাফ দিতে হবে। যখন সে দেখে পানি যথেষ্ট গভীর হয়েছে, তখন সে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পানিতে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে নিজেকে অন্য জায়গায় খুঁজে পায়। উঁচু থেকে পড়েও সে বেঁচে গেছে, কিন্তু তার পায়ে হাড় ভেঙে গেছে। সে কাঠি দিয়ে পা বেঁধে নেয় যাতে হাঁটতে পারে। এরপর সে সেই চূড়ায় পৌঁছায় যেখান থেকে সে পড়েছিল। সেখানে গিয়ে দেখে তার জন্য একটি সমাধি তৈরি করা হয়েছে। এই দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার বাবা ইয়ারগন এবং গোত্রের লোকেরা ভেবেছিল সে মারা গেছে। ঠিক তখনই আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যায়। বিপদ এড়াতে নয়ান একটি গাছে উঠে যায় এবং পুরো রাত একটি শুকনো গাছের উপর কাটায়। পরদিন সকালে পানি খেতে গেলে সে নেকড়েদের একটি দল দেখতে পায়, আর তারা দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই কিছু নেকড়ে তার উপর আক্রমণ করে। নয়ান আবার গাছে দৌড়ে উঠে যায়, কিন্তু একটি নেকড়ে তার পা ধরে ফেলে। নয়ন
ছুরি দিয়ে নেকড়েটির ওপর আঘাত করে, ফলে নেকড়েটি আহত হয়ে নিচে পড়ে যায় এবং নয়ন দ্রুত গাছে উঠে পড়ে। সারা রাত নেকড়েরা নিচে তার জন্য অপেক্ষায় থাকে, কিন্তু সকাল হলে সব নেকড়ে চলে যায়। শুধু সে আহত নেকড়েটি রয়ে যায় যাকে আগের দিন সে ছুরি মেরেছিল। নয়ন প্রথমে নিজের জন্য ছুরি দিয়ে একটি ভারসা বানায় এবং নেকড়েটিকে মারতে যায়, কিন্তু আহত নেকড়েটিকে মারতে গিয়ে তার মনে দয়া জেগে ওঠে এবং সে সিদ্ধান্ত বদলে ফেলে। সে আগে নেকড়েটির মুখ কাপড় দিয়ে বেঁধে দেয়, তারপর তাকে তুলে সে গুহায় নিয়ে যায় যেখানে সে আগে গোত্রের সঙ্গে এক রাত ছিল। পরদিন সকালে সে ভেষজ খুঁজতে বের হয় এবং সেই ভেষজ পিষে নিজের পায়ে লাগায়। এদিকে পানি খাওয়ার সময় সে দেখে নেকড়েটি নিজের মুখে বাঁধন খুলে ফেলেছে। প্রথমে সে ভয় পায়, কিন্তু তারপর শান্তভাবে নেকড়েটির কাছে পানি দিতে যায়। নেকড়েটি তাকে কাছে আসতে দেখে ভয় পায়। নয়ন বলে, আমি তোমাকে কিছু করব না, আমি তোমার জীবন বাঁচাতে চাই। এরপর নেকড়েটি পানি পান করে ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে। সন্ধ্যার আগে নয়ন একটি খরগোশ শিকার করে, কারণ সে অনেক ঘন্টা কিছু খায়নি। রাতে কষ্ট করে আগুন জ্বালিয়ে খরগোশটি রান্না করে এবং তার একটি অংশ নেকড়েটিকেও দেয়। দুজনে গুরুতর আহত ছিল, তাই কয়েকদিন তারা সেই গুহাতে থাকে। এক রাতে নয়ন তার হাতে ট্যাটুগুলোর দিকে তাকায়। সেগুলো তার বাবা ইয়ারগন এঁকেছিল এবং আকাশে সেই তারাগুলো খুঁজে দেখে সে বলে, আমাকে বাড়ি ফিরতেই হবে, মা বাবার কাছে। নয়ন নেকড়েটিকেও বলে, তোমরাও তোমার দলে ফিরে যাও। পরের সকালে সে যাত্রার জন্য প্রস্তুত হয়। সে নেকড়েটিকে বলে, তুমিও তোমার বাড়ি ফিরে যাও তুষার পড়ার আগে। তারপর সে সেখান থেকে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে দেখে নেকড়েটি যার নাম সে আলফা রেখেছে তার পেছন পেছন আসছে। অনেক দূর যাওয়ার পরেও নেকড়েটি তাকে অনুসরণ করে। নয়ন বারবার আলফাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই যায় না। আসলে নয়নের প্রতি আলফার টান তৈরি হয়ে গেছে, কারণ নয়ন তার প্রাণ বাঁচিয়েছিল। ঠিক তখন আলফা একটি হরিণ দেখতে পায় এবং শিকার করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। নয়ন বুঝতে পারে নেকড়েটি ক্ষুধার্ত, তাই সে নিজের জন্য জমিয়ে রাখা খাবার তাকে দিয়ে দেয়। এই প্রথম আলফা নয়নের হাত থেকে খাবার খায়। এখন তারা সত্যিই বন্ধু হয়ে যায়। এরপর আলফা একটি খরগোশ শিকার করে, যা তারা দুজন মিলে খায় এবং রাতে একসাথে ঘুমায়। পরদিন সকালে আলফা নয়নের মুখ ছেটে তাকে জাগিয়ে দেয়। জেগে উঠতে নয়ন বলে, তোমার গা থেকে কত বাজে গন্ধ আসছে, বলে সে আলফাকে জোর করে নদীতে ফেলে দেয়। দুজনেই নদীতে গোসল করে, আর সেখানে আলফা খাবারের জন্য একটি মাছও ধরে। তারপর নয়ন আবার তার যাত্রা শুরু করে। রাতে তারা আগুন জ্বালিয়ে বসেছিল, তখন আলফা কিছু অনুভব করে। দেখা যায় সেখানে আরো কিছু নেকড়ে এসেছে। আলফা তাদের কাছে যায়, আসলে এরা তার পরিবার। নয়ন বুঝতে পারে এবং বলে, তোমার পরিবারে ফিরে যাও। আলফা তাদের সঙ্গে চলে যায়। পরের সকালে নয়ন আবার যাত্রা শুরু করে। এখন ঠান্ডা অনেক বেড়ে গেছে, চারদিকে তুষার পড়ছে আর সে বরফের মধ্যে এগিয়ে চলছে। দূর থেকে সে দেখে কিছু নেকড়ে একটি মৃত শিকার কাছে। তাদের মধ্যে আলফাও আছে, কিন্তু অন্য নেকড়েরা আলফাকে শিকার খেতে দিচ্ছে না। নয়ন তাকে চিনে ফেলে এবং তার দিকে দৌড়াতে শুরু করে। হঠাৎ দৌড়াতে গিয়ে বরফ ভেঙে যায় এবং নয়ন নিচে পড়ে যায়। আসলে সেটি ছিল একটি জমে থাকা রাত। আলফা বুঝতে পেরে তার দিকে দৌড়ে আসে এবং বরফ ভাঙার চেষ্টা করে, কিন্তু বরফের স্তর খুব পুরু হওয়ার সহজে ভাঙে না। পানির নিচে নয়নের শ্বাস বন্ধ হয়ে আসছিল। কোনো মতে সে তার চুড়ি বের করে বরফ ভেঙে উপরে উঠে আসে। আবারও তারা দুজনে একত্রিত হয়।
নয়ান ঠান্ডা থেকে বাঁচতে দ্রুত আগুন জ্বালায়, ভেজা কাপড় পরে শরীর গরম করে। পরদিন সকালে আলফাকে সঙ্গে নিয়ে সে আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে একজন মানুষকে দেখতে পায় এবং খুব খুশি হয়, কিন্তু কাছে গিয়ে দেখে লোকটি ঠান্ডায় জমে মারা গেছে। এতে সে খুব দুঃখ পায়। তারপর নয়ন সেই লোকটির তাঁবুর ভেতরে যায়, কিন্তু সেখানে তার দরকারি কিছু পায় না। এরপর নয়ন সে মানুষের ধনুক তীর নিয়ে সামনে এগিয়ে যায়। হঠাৎ সে দেখে তাদের পিছু নিয়ে হায়েনারা শিকার করতে আসছে। নিজেদের বাঁচাতে তারা দৌড়ে একটি গুহায় ঢুকে পড়ে। হায়েনাদের হাত থেকে তারা বাঁচলেও তারা ঢুকে পড়ে আরো ভয়ঙ্কর এক প্রাণীর আস্তানায়। আসলে সেটি ছিল একটি ব্ল্যাক প্যান্থারের গুহা। হঠাৎ ব্ল্যাক প্যান্থার নায়ানের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে নায়ানের কাছে পৌঁছানোর আগে আলফা তার উপর আক্রমণ করে। তাদের লড়াই চলার সময় নায়ান দেখে আলফা দুর্বল হয়ে পড়ে। তখন সে ব্ল্যাক প্যান্থারকে তীর ছুঁড়ে মেরে ফেলে। প্যান্থারটি মারা যায়। আলফা বেঁচে গেলেও লড়াইয়ে তার অনেক আঘাত হয়েছিল। এরপর নয়ান আলফার ক্ষতে ওষুধ লাগায়, তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং কখনো তাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেয়। পরের সকালে তারা আবার যাত্রা শুরু করে। বহু মাইল পথ পাড়ি দেওয়ার পর অবশেষে নায়ান সেই স্মৃতিস্তম্ভ খুঁজে পায় যা তাদের পূর্বপুরুষেরা তৈরি করেছিল। সেটি দেখে সে ভীষণ আনন্দিত হয় এবং বুঝতে পারে সে এতদিন সঠিক পথেই চলছিল। এখন সে তার গোত্র থেকে আর খুব দূরে নয়, খুব শীঘ্রই সেই নিজের কোলে পৌঁছে যাবে। সে আবার যাত্রা শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর আলফা পড়ে যায়। দুর্বলতা ও আঘাতের কারণে সে আর হাঁটতে পারছিল না। এক মুহূর্ত দেরি না করে নয়ান আলফাকে কোলে তুলে নিয়ে গোত্রের দিকে হাঁটতে থাকে। তুষার ঝড় খুব তীব্র ছিল আর কয়েক সপ্তাহ ধরে নয়ান ভ্রমণ করছিল, তাই সামনে এগোনো তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। তবুও সে হাল ছাড়ে না এবং ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এক সময় দূর থেকে সে নিজের গোত্রকে দেখতে পায়। এদিকে তার বাবাও বুঝতে পারে দূর থেকে কেউ আসছে। এতদিন পর নিজের বাড়ি দেখে নয়নের আনন্দের সীমা থাকে না। অবশেষে অনেক কষ্টে সে নিজের গোত্রে পৌঁছে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। নয়নকে দেখে তার মা বাবা দৌড়ে আসে। তাকে দেখে তারা বিশ্বাসই করতে পারে না এই তাদের ছেলে। তারা তো ভেবেছিল তাদের ছেলে আর বেঁচে নেই, কিন্তু তাকে জীবিত দেখে তারা অপরিসীম আনন্দে ভরে ওঠে। আসলে আলফা ছিল মা নেকড়ে, যার কারণে তার কয়েকটা বাচ্চা হয়। নয়ন ভাবছে সে প্রেগনেন্ট থাকার সত্ত্বেও নিজের জীবন এর ঝুঁকি নিয়ে তাকে প্যান্থার এর হাত থেকে বাঁচিয়েছে। এটাই দেখে নয়ন এর ভালোবাসা আরো গভীর হতে থাকে। শেষে আমরা দেখি কয়েক সপ্তাহ কেটে গেছে আর আলফার বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে। শুরু হলো এক নতুন যুগ। মানুষ আর জন্তু একসাথে থাকছে, বন্ধুত্ব করছে, মানে মানুষের বেস্ট ফ্রেন্ড তালিকায় এখন নেকড়েরাও ঢুকে গেছে। নয়ান এত কষ্ট সহ্য করে শেষমেশ বাড়ি ফিরেছে আর সঙ্গে এনেছে আলফা আর তার পুরো ফ্যামিলি প্যাকেজ। গোত্রের লোকজন প্রথমে একটু ভয় পেয়েছিল, এবার কি নেকড়েদের জন্য আলাদা রেশন লাগবে, কিন্তু পরে সবাই মানিয়ে নেয়। নায়ানের মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুই ফিরেছিস, এটাই বড় কথা। আর নয়ান আলফার দিকে তাকিয়ে হাসে, যেন বলছে, বন্ধু তুই না থাকলে আমি তো গেছি। একে এভাবেই এক ছেলের সাহস, এক নেকড়ের বিশ্বাসতা আর বরফে জমে যাওয়া কাঁপুনি সব মিলিয়ে গল্পের মিষ্টি একটু হাসি আর একটু আবেগের সমাপ্তি হয়। গল্প শেষ, কিন্তু বন্ধুত্বের গল্প শুরু।